আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। কি গো, আজকেও কি তোমার লেট হবে? কখন আসবে ওই ঘরে? আমার একা একা ভালো লাগছে না যে। অফিস থেকে ফিরে আবার পড়েছো লেখালেখি নিয়ে। আমি তাহলে কি করব সারাদিন? আদরে গলায় কথাটা বলল স্বাগতমা। মাত্র মাস 8 বিয়ে হয়েছে ওদের। রিতেশের সঙ্গে মানালি হানিমুনে গিয়েছিল স্বাগতমা। ওখানে গিয়েও এই এক সমস্যা। অবসর পেলেই রিতেশ লিখতে শুরু করে ওদের অ্যারেঞ্জ ম্যারেজ। সত্যি বলতে কি, স্বাগতমা যখন শুনেছিল রিতেশ চ্যাটার্জির সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ এনেছে ওর বড় পিসি, তখন একটু হলেও গর্বিত হয়েছিল ও। রিতেশ আইটি সেক্টরে বড় পোস্টে আছে, কিন্তু এতটুকু পরিচয় ওর জন্য মোটেই যথেষ্ট নয়। রিতেশ চ্যাটার্জি এই মুহূর্তে একজন শক্তিশালী কলম। রিতেশের বয়স 32 বছর হলে কি হবে, ওর লেখনীকে সম্মান জানাচ্ছেন অনেক নামী সাহিত্যকরাও। বেশ কয়েকটা বইও প্রকাশিত হয়েছে ওর। বিভিন্ন পত্রপত্রিকায় প্রায় প্রকাশ পায় ওর লেখা। সাহিত্য সভা থেকে ডাকও আসে। মোট কথা, রিতেশ রীতিমতো ব্যস্ত থাকে সারাদিন। বাড়িতে দুজন পরিচারিকা থাকায় স্বাগতমার কাজও বলতে গেলে কিছুই নেই। এই ফ্ল্যাটটা রিতেশ কিনেছিল বিয়ের বছরখানেক আগেই। স্বাগতমার বিয়ে হয়ে এসে মনের মতন করে সাজিয়ে নিয়েছে ওদের দুজনের ছোট্ট সংসারটাকে। রিতেশের বাবা নেই, মা থাকেন ওর বড়দার বাড়িতে। মোটের উপরে এই 6 তলার উপরে ফ্ল্যাটের ঘরে বলতে গেলে স্বাগতমা একাই। ফোনে নিজের বাবা মায়ের সঙ্গে টুকিটাকি গল্প করা আর পুরনো বান্ধবীদের সঙ্গে ফোনে আড্ডা দেওয়া ছাড়া তেমন কিছুই নেই। একটা প্রাইভেট স্কুলে পড়াতো স্বাগতমা বিয়ের আগে। বিয়ের পরে রিতেশ হাসি মুখেই বলেছিল, আমি অফিসে যাব আর তুমি স্কুলে। সারাদিন পরে দুজনে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে যাব, তাহলে প্রেমটা কখন করব আমরা? রিতেশের যা ইনকাম তাতে স্বাগতমা চাকরি করার প্রয়োজন তেমন নেই। তাছাড়া স্কুলটা ওদের এই ফ্ল্যাট থেকে বাসে প্রায় ঘন্টা খানেকের রাস্তা। কেউ ওকে ঠিক জোর করেনি, তবে রিতেশের অপছন্দ বলেই স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছিল স্বাগতমা। প্রথম 3 মাস আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে বন্ধুরা ওদের ফ্ল্যাটে আসা যাওয়া করে বেশ কাটছিল সময়টা হই হুল্লোড় করে। তাছাড়া রিতেশের আদরে উষ্ঠগত হতে হতে স্বপ্নরাজ্যেই বিচরণ করেছিল স্বাগতমা। কলেজের ফ্রেন্ডরাও অনেকেই সাহিত্যিক রিতেশ চ্যাটার্জির সিগনেচার চায়, তাই মিডলম্যানের কাজ করতে বেশ গর্ববোধ করেছিল স্বাগতমা। সত্যি বলতে কি, স্বামীর গর্বে গর্বিণীও। শুধু যে ও রিতেশকে নিয়ে গর্ব করে তা নয়, ওর বাবা মাও যথেষ্ট খুশি রিতেশকে জামাই হিসেবে পেয়ে। আসলে মধ্যবিত্ত বাড়িতে রিতেশের মতন জামাই পাওয়া ভাগ্যের কথা। কিন্তু ইদারিং বড্ড একা লাগছে স্বাগতমার। এক আলমারি শাড়ি, নতুন নতুন গহনা, সাজানো ফ্ল্যাট, লাইব্রেরিতে অনেক বই, হোম থিয়েটারের নতুন গান, তবু বড্ড যেন একলা লাগে ওর। মাত্র 8 মাসে হাঁপিয়ে উঠেছে ও। কি গো, আমি যে তোমায় একটা কথা জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছ না? তুমি কি ওই ঘরে যাবে? রিতেশ অন্যমনস্ক হয়ে ল্যাপটপে টাইপ করছিল। ওর উপন্যাসের নায়িকা ইন্দ্রাণী তার প্রেমিককে বলছে, আসলে কি যেন শ্রবণ, অবহেলা করাটা যেমন একটা অভ্যেস, তেমনি অবহেলা সহ্য করাটাও একটা অভ্যেস। দীর্ঘদিন ধরে নিজের গান নিয়ে আমাকে যেভাবে অবহেলা করে গেছো তুমি, তাতে আমিও অভ্যেস করে ফেলেছি। ইদারিং আর কষ্ট হয় না জানো।
বরং আমার প্রতি তোমার বেশি আগ্রহ দেখলে অস্বাভাবিক মনে হয়। আসলে আমরা বলি বটে অত্যন্ত অপেক্ষা, কিন্তু অপেক্ষার একটা নির্দিষ্ট সীমা আছে। সেই সীমা অতিক্রম করলে অপেক্ষাও ক্লান্ত হয়ে বিদায় নেয়। তখন কি পড়ে থাকে জানো? একটা হাড় কলঙ্ক বেরানো অস্তিত্ব সম্পর্কের ধ্বংসনাবেশ। ওই ধ্বংসনাবেশে পুরোনায় আবেগ, অনুভূতি, আদর পর্যাপ্ত পরিমাণে বর্ষণ করলেও তার ধূলিসাৎ হয়ে যায়। কিছুতেই জীবন্ত হয়ে ওঠে না এই মৃত্যু সম্পর্কটা। উফ, কেন বিরক্ত করছো তমা? তুমি না বুঝলে আর কে বুঝবে আমায়? বড় পাবলিকেশন থেকে বইটা আসছে, সারাদিন অফিস করে এইটুকু সময় যদি আমি না লিখি তাহলে কি করে কমপ্লিট করব বলো? তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো সোনা, আমি আরেকটু লিখে চলে যাব। রাগ করো না সোনা মেয়ে, স্বাগতমা কষ্ট হচ্ছে। বুকের বাম দিকে একটা অজানা চিনচিন ব্যথা উকি দিচ্ছে। নীলচে অপমান বোধ ধীরে ধীরে ঢেকে দিচ্ছে নরম মনটাকে। সেই কলেজের স্থপত মেয়েটাকে নিজের ঘরের বেনজিয়াম গ্লাসে আরেকবার দেখার চেষ্টা করলো স্বাগতমা। না, এই কমাসে সেই চনমনে ভাবটা বিতাড়িত ওর চোখ মুখ থেকে। সেই বাঁধন ছাড়া কুমারীর বেনির মতন উজ্জ্বলতাও নেই ওর ঠোঁটের কোণে, বরং একটু যেন কষ্ট উকিঝুঁকি দিচ্ছে। কিসের কষ্ট ওর? ওর তো সব আছে, রুচিশীল, দায়িত্ববান, সুদর্শন স্বামী, নামি কমপ্লেক্স, সাজানো ফ্ল্যাট, দামি গাড়ি, নিজেও যথেষ্ট সুন্দরী। ইদারিং গাড়ি ছাড়া পাবলিক ট্রান্সপোর্টে উঠাই ছেড়ে দিয়েছে ও। রিতেশ বলেছে, মাথা খারাপ নাকি তোমার? আরে তুমি সাহিত্যিক রিতেশ চ্যাটার্জির স্ত্রী, তুমি পাবলিক ট্রান্সপোর্টে গেলে আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে যে। গাড়ি করে এক্সপেন্সিভ শপিং মলে যায় ও শপিং করতে। দামি স্পাতে গিয়ে আরো নজর কাড়া করে ফেলে নিজেকে। রিতেশের মুগ্ধ দৃষ্টিতে বারংবার হারিয়ে ফেলতে ইচ্ছে করে। এত সুখ ঐশ্বর্যের মাঝেও কেন যে বারংবার মনে হয় নাকছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। প্রতিনিয়ত বুঝতে পারছে স্বাগতমা কিছু যেন একটা হারিয়ে ফেলছে ও। কি হারিয়ে ফেলছে সেটাই অনবরত খুঁজে চলেছে, কিছুতেই হদিস পাচ্ছে না তার। মুখে নাইট ক্রিম মাখলো যত্ন করে, নাইট স্যুট পরে নরম বিছানায় গায়ে লিয়ে দিল। সারাদিন কোনো পরিশ্রম নেই বলেই হয়তো ক্লান্তি নেই চোখের পাতায়। আগে বিছানায় শুলেই চোখ দুটো জুড়িয়ে যেত ওর, কিন্তু এখন তার বিপরীত। তাই রীতিমতো সাধনা করতে হবে ঘুমের জন্য বোঝেই সোশ্যাল মিডিয়ায় ডুব দিল। কে যেন বলেছিল, গরিবী আর ঘুম অঙ্গভঙ্গিভাবে জড়িত, আর বড়লোকদের নাকি ইনসোমিয়া হয়। কে যেন স্বাগতমা কি শেষে ধনী হয়ে গেল নাকি? ফেসবুক খুলল, এ এক অদ্ভুত জগৎ, ঠিক যেন রাতের ঝকঝকে তিলোত্তমা। সকলেই। স্বাগতমা বলল, না ঘুমাইনি, খুঁজে চলেছি। জানো, কদিন ধরে আমার সব সময় মনে হচ্ছে আমি কিছু একটা হারিয়ে ফেলেছি। কি যে হারিয়েছি সেটাই কিছুতেই মনে করতে পারছি না। রিতেশ শান্তভাবে বলল, তোমার কি কিছু লাগবে? আমাকে বলতে দ্বিধা করো না প্লিজ। আমার একটা কার্ড তোমার কাছে রেখে যাব, যেটা ইচ্ছে হবে কিনে নিও। হারিয়ে গেছে বলে এত মন খারাপ করার কিছু নেই। চলো, ঘুমিয়ে পড়তে হবে। কাল ভোরে উঠে আমায় উপন্যাসের শেষটুকু লিখতেই হবে। এমনিতেই প্রকাশনার তরফ থেকে বার দুয়েক তাগাদা দিয়েছে।
গম্ভীর চিন্তায় মগ্ন রিতেশ। বোধহয় উপন্যাসের সমাপ্তিতে কি চমক দেবে এটাই ভাবছে। স্বাগতমা গলা জড়িয়ে ধরে বলল, এই রিতেশ, আমায় নিয়ে একটা গল্প লিখবে? আমি তোমার গল্পের নায়িকা হতে চাই। রিতেশ স্বাগতমার ঠোঁটে ঠোঁটটা ডুবিয়ে বলল, পাগলি, তোমার জীবনের বৈচিত্র্য কি আছে যে তোমায় নিয়ে গল্প হবে? তমা, আমার গল্পের নায়িকারা সাধারণ নয় মোটেই। সকালে উঠে ব্রেকফাস্ট করলো, হাজবেন্ডের টাকায় শপিং করতে গেল, পার্লারে গিয়ে নিখুঁত করে সাজগোজ করলো, বন্ধুদের সঙ্গে আড্ডা দিল, আবার রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। এমন বৈচিত্র্যহীন জীবনের গল্প আমি লিখি না। আমার গল্পের নায়িকারা প্রতিবাদী হয়। তারা স্বাধীনতা প্রিয়, নিজেদের ইচ্ছা অনুসারে অতিবাহিত করে তাদের জীবন। মোট কথা, একটা স্ট্রাগল থাকে তাদের জীবনে। তারা নিজেদের প্রতিষ্ঠিত করে যে কোনোভাবে। স্বাগতমা হেসে বলল, আমি তোমার গল্পের নায়িকা হবার যোগ্যই নই, তাই না গো? শুধু তোমার গর্বে নিয়ে স্ত্রী হবার যোগ্য, তাই না? রিতেশ নিজের বুকের মধ্যে ওকে টেনে নিয়ে বলল, তোমার কি কিছুর অভাব আছে যে তুমি আচমকা এমন ভ্রাম্যমান জীবন খুঁজবে? স্বাগতমা উত্তেজিত গলায় বলল, ইউরিকা, আমি খুঁজে পেয়ে গেছি আমার হারিয়ে যাওয়া জিনিসটাকে। থ্যাংক ইউ রিতেশ। রিতেশ কিছু না বুঝেই ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘুম থেকে উঠেই রিতেশ দেখল স্বাগতমা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত। আড়মোড়া ভেঙে রিতেশ বলল, কি গো, আজও বাপের বাড়ি যাবে নাকি? তোমার কি আমার জন্য এতটুকু মন খারাপ করে না? শুধু বাবা মায়ের জন্যই করে। আমি অফিস ছুটি নিয়েছি। উপন্যাসটা দুর্দান্তভাবে শেষ করতে হবে, বুঝলে? তুমি কি আজ ওই বাড়িতেই থাকবে নাকি রাতে ফিরবে? স্বাগতমা বেডটি ট্রে নামিয়ে দিতে দিতে বলল, বাপের বাড়ি যাচ্ছি না, ফিরে আসবো। রিতেশ চায়ের চুমুক দিয়ে বলল, সঞ্জয়কে কল করেছো? ওকে গাড়ি বের করতে বলেছো? স্বাগতমা কাঁধে ব্যাগটা নিয়ে বলল, আজ গাড়ি নিয়ে যাব না, বড় দৃষ্টিকটু লাগবে। তাছাড়া গাড়িটা তোমার, আমার উপার্জনের অর্থে কেনা নয়। রিতেশকে হতবাক করে দিয়ে বেরিয়ে গেল স্বাগতমা। বিকেলের দিকে নিজেই লাইব্রেরি রুমে বসে বসে উপন্যাসটা আরেকবার পড়ে নিচ্ছিল রিতেশ। ছোটখাটো ভুলও যেন চোখ এড়িয়ে না যায় সেই চেষ্টাই করছে। রিতেশের অফিস কলিগ বিবেক কল করেছে দেখে ফোনটা রিসিভ করলো। বিবেক উত্তেজিত হয়ে বলল, টিভি খুলে দেখো রিতেশ, তোমার ওয়াইফ বাইট দিচ্ছে। হতবাক হয়ে গেল রিতেশ। তোমার টিভি চ্যানেলে কি করছে? তোমার মতন অতি শান্ত আদুরে মেয়ে আচমকা টিভি চ্যানেলে কি করছে? তবে কি দিদি নাম্বার 1 নাকি সব অনুষ্ঠান হয় ওতে অডিশন দিয়েছিল? ড্রয়িং রুমে ঢুকেই টিভিটা চালালো। প্রায় গোটা 3 চ্যানেলে দেখাচ্ছে তোমাকে। কপালটা কেটে গেছে সম্ভবত, রক্ত বেরোচ্ছে। আমিও একজন এসএসসি প্রার্থী, পরীক্ষা দিয়ে বসে আছি দীর্ঘদিন। একটা প্রাইভেট স্কুলে পড়াতাম আগে। কদিন আগে আমরা মেসেজ পাই যুব অধিকার মঞ্চ থেকে, আমরা 8ই ও 9ই ভারত বন্ধের দাবি জানাচ্ছি। সম্ভবত বেকার ও যুবতীরা সামিল হবে এই আন্দোলনে। আজ আমাদের এই প্রতিবাদ মিছিলের উপরে পুলিশ লাঠিচার্জ করে, কিন্তু এত এত মানুষ বেকারত্বের জ্বালায় জ্বলছে। তাই এই লড়াই চলবে, নিয়োগ হোক 0 পদে। এসএসসি পরীক্ষার্থীরা অনেক আন্দোলনের পর বুঝেছে তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাই আমাদের এই প্রতিবাদ মিছিলকে এত সহজে ভেঙে ফেলা যাবে না। দৃঢ় কণ্ঠস্বর, সাহসী মন্তব্য। এখন স্বাগতমাকে দেখছে রিতেশ।
প্রাইভেট স্কুলের চাকরিটা যখন ছেড়েছিল তমা তখনই বলেছিল এসএসসিতে কিন্তু আমার রিটেন পাস হয়ে আছে, ওটা পেলে ছাড়বো না কিছুতেই। শিক্ষিকা হওয়ার আমার জীবনে প্যাশন। রিতেশ ভেবেছিল কিছুদিন পরে এই চাকরির ভূত এমনিই নেমে যাবে। তো সুখে থাকতে থাকতে বাসে, ট্রেনে, টেলিপ্যাসেঞ্জারের কথা কল্পনাই করতে পারবে না তমা। ঘন্টাখানেক পরে বাড়ি ফিরল স্বাগতমা। কপালে দুটো ব্যান্ডেড লাগানো রয়েছে। ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকলো। রিতেশ অপেক্ষা করছিল। বাইরে বেরোতেই বিরক্ত স্বরে বলল, লোক না আসলে হচ্ছিল না তোমার? কিসের অভাব তোমার তমা? আমার স্ত্রী চাকরির জন্য রাস্তায় ধর্মঘাট করছে, কলিগরা কল করে আমায় এটা বলছে। আমার সম্মানটুকুর কথাও যদি একটু খেয়াল করতে তমা। বললে না তো কিসের অভাব তোমার? স্বাগতমা হিমশীতল গলায় বলল, পরিচয়ের অভাব। শুধু সাহিত্যিক রিতেশ চ্যাটার্জির স্ত্রী নয়, শুধু সিনিয়র ম্যানেজার রিতেশ চ্যাটার্জির বেটার হাফ নয়, আমার নিজের পরিচয়ের অভাব অনুভব করছিলাম আমি। তাই মধ্যবিত্ত একটা বাড়ির মেয়ে হয়ে যখন এক্সামে বসেছিলাম, সেই চাকরিটা যাতে পাই সেই চেষ্টায় গিয়েছিলাম। রিতেশ বিরক্ত হয়ে বলল, কিন্তু আমি তো তোমায় সব রকম স্বাধীনতা দিয়েছিলাম তোমা। স্বাগতমা মুচকি এসে বলল, ধুর পাগল, তুমি আমায় স্বাধীনতা দেবার কে? ওটা আমি নিয়েই জন্মেছি এই স্বাধীন দেশে। তোমায় যেমন আমি স্বাধীনতা দেবার কেউ না, তেমনি তুমিও আমারটা দিতে পারো না বা কেড়েও নিতে পারো না। জানো রিতেশ, আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে। বাসে 5 টাকা খুচরো দিয়ে ঝুলতে ঝুলতে কলেজে গেছি। কলেজের ক্যান্টিনে সবাই মিলে ভাগ করে খেয়েছি 2 প্লেট ঘুগনি। বাড়ি ফিরে মায়ের আদরে আর বাবার প্রশ্রয়ে ভাসতে ভাসতে সেরেছি রাতের খাবার। ইউনিভার্সিটি, বিএড কলেজ, ভিড় বাস, জ্যাম রাস্তা, কোলাহল, ভিড়, ঠাসাঠাসি, ঘেমো, গন্ধ। প্রাইভেট স্কুলের চাকরিতে মাসের শেষে 6,000 টাকায় কি কি কিনবো প্ল্যান করতাম আমি আর মা। বাবার চাকরির টাকায় সচ্ছলভাবে সংসার চলতো, কিন্তু চূড়ান্ত বিলাসিতা কাকে বলে এটা আমি দেখলাম তোমার কাছে এসে। তাই কয়েক মাসেই এই বিলাসী জীবন কাটাতে কাটাতে মনে হচ্ছিল সামথিং মিসিং। কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না জানো ওই হারিয়ে ফেলা জিনিসটা। তারপরে বুঝতে পারলাম ঠিক 10:30 বাজলেই ক্লাসে ঢুকে ওই প্রেজেন্ট ম্যাডাম শব্দগুচ্ছটা খুঁজছিলাম আমি। টিচার রুমে ঢুকলেই রুমি দিদি বলতো, এই যে মিস স্বাগতমা ব্যানার্জি, তোমার প্রিয় ছাত্রছাত্রীরা খোঁজ করছিল তোমার। এগুলো হারিয়ে এই 8 মাসে আমি হাঁপিয়ে গেছিলাম রিতেশ। আমি ওই স্কুলের বড় দিদিকে কল করেছিলাম, উনি আমার আবার স্কুলে জয়েন করতে বললেন সামনের মাস থেকেই। আর এদিকে চলুক আমাদের আন্দোলন। রিতেশ বলল, এসব অযৌক্তিক স্ট্রাগলের কি খুব দরকার আছে তোমা? স্বাগতমা হেসে বলল, এত বড় পোস্টে থেকেও তোমার ঠিক কি দরকার আছে রিতেশ লেখালেখি করার? রিতেশকে নিশ্চুপ দেখে স্বাগতমা বলল, তোমার নায়িকাদেরই বা কি দরকার আছে এত স্ট্রাগল করার? তারাও তো হাজবেন্ডের টাকায় আয়েসে কাটিয়ে দিতে পারতো জীবনটা, তাই না? রিতেশকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ঘরে ঢুকে গেল স্বাগতমা। রিতেশ আরেকটা নতুন ছোট গল্প লিখতে শুরু করলো, সুখের চাবিকাঠি। স্বাগতমা তখনও বুঝতে পারেনি তার জীবনটা এত সুখের হয়েও কেন সে সুখী হতে পারছে না। ও, আমার পাঠকদের সঙ্গে তো এখনো পরিচয় করিয়েই দেওয়া হয়নি আমার গল্পের নায়িকা স্বাগতমা ব্যানার্জির সঙ্গে। তিনি একজন নামী সাহিত্যিকের